টাকা আমি পাবো কোথায়? আরে টাকার কি দরকার আছে? টাকার কি দরকার আছে? তোমাকে হাতে এই সোনার বালাটা তো ওই বালাটা আমারে দিয়া দিলে হইব। না না এই বালাটা আমি কিছুতে পেতে পারবো না, কারণ সেদিনের সেই বালাটা আমি মিথ্যে করে বলেছি যে হারিয়ে গেছে বলে, আমি লুকিয়ে রেখেছি বলে বা খুলে রেখেছি বলেছি, কিন্তু এটা এটা হারিয়ে গেলে আমি কি জবাব দেব? আমি কি বলবো তাকে? আমি তোমার পায়ে পড়ছি, তুমি তুমি আমাকে একটু দয়া করো। এই বিষধর বিশ্বাসের নজরে তুমি যখন একবার পড়াছো তখন তোমাকে আর রেহাই না। আর এই বিষধর বিশ্বাসের বিষ একবার আমি যার দিকে নিক্ষেপ করুম তোর জীবনটা একেবারে বিষে বিষে নীল হইয়া যাব। নীল হইয়া যায়। আমি দিচ্ছি, আমার স্বামীকে বলো না, আমার স্বামীকে বলো না। লক্ষ্মী লক্ষ্মী মায়া এই শান্তি, আরে এদিকে সরে আসো সরে আসো। এই দেখো 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 আমাকে ওই দুজনের ছবিটা কি সুন্দর মানাইছিল, তাই না? আরে এই ছবিটা দেখি আজ আমার কি বলতে ইচ্ছে করতেছে জানো? हमको हमें से चुरा लो दिल में कहीं तुम छुपा लो, हमको हमें से चुरा लो दिल में कहीं छुपा लो, हो न जाए और तुम हो न जाए गले लगा लो, गले से लगा আসল কথাটাই কইতে ভুলে গেছি। এই না 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 না, এই ছবিটা তুমি তোমাকে কাছে রাখো, কিন্তু একটা কথা মনে রাখো, এই ছবিটার নেগেটিভটা কিন্তু আমাকে কাছে, কারণ বলা তো যায় না ওই নেগেটিভটা আমাকে কখন কি কাজে লাগবে, আর ওই নেগেটিভটা দিয়েই আমি আমার জীবনের কামনা বাসনা একটা কইরা পজিটিভ কইরা নিব, পজিটিভ। কোন উপায়ে কথা ভাবে তুমি এমন ভাবে কাঁদছো শর্মা? আর এমন ভাবে তুমি আর কেঁদো না, তুমি এমন ভাবে কাঁদলে
আমার যে বুকটা ঠিক থাকে না শর্মা, তোমার চোখে জল দেখলে আমি যে স্থির থাকতে পারি না। আমরা পুরুষ হয়তো চোখে জল ফেলে দুঃখটাকে প্রকাশ করতে পারি না ঠিকই, কিন্তু কিন্তু আমাদের বুকের ভেতরটা যে ফিকে একদম চুরমার হয়ে যায় শর্মা, একদম চুরমার হয়ে যায়। না গো না, এই দুঃখটা যে শুধু আমার একার, এই দুঃখের ভাগ যে আমি কাউকে দিতে পারবো না গো, আমি কাউকে দিতে পারবো না। বুঝেছি শর্মা, বুঝেছি। তুমি তোমার আমার দুজনকে দুঃখ বুকে চেপে রেখে একাই কষ্ট পেতে চাও, কিন্তু কিন্তু বলতে পারো এটা কোন দুঃখ যন্ত্রণা? বলতে পারো তুমি আমায়? শুধু কি সন্তানই না দুঃখ, একটুখানি মা ডাকছো না দুঃখ? তাই যদি হয় তাহলে তাকে তুমি আমাকে পারবে? সন্তানহীনতার দুঃখে যদি আমার দু চোখে জল ঝরে, তাহলে সেই জল কি তুমি আমায় মুছিয়ে দিতে পারবে? বলো না গো, তুমি কি পারবে? শর্মা, আজ হঠাৎ তুমি এই কথা বলছো শর্মা? তুমি নয় যদি পারবে তাহলে কেন 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 তুমি আমাকে আমার এই বুকটার মাঝে তুমি এভাবে আঘাত করছো? বলো না কেন কেন কেন? শর্মা, 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 তোমার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই শর্মা, আর থাকবেই বা কেমন করে? আমি যে সন্তান জন্ম দিতে চির অক্ষম শর্মা, ডাক্তারি পরীক্ষায় বারে বারে সেই প্রমাণিত সেই নির্মম সত্যটা আমি প্রকাশ করি কেমন করে বলি? আমি তোমার হতভাগ্য স্বামী শর্মা, আমি তোমার হতভাগ্য স্বামী। আমি তোমার সন্তান জন্ম দিতে কোনোদিনও পারবো না শর্মা, আমি তোমার সন্তান জন্ম দিতে কোনোদিনও পারবো না। তুমি আমায় ক্ষমা করো শর্মা, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো শর্মা, তুমি আমায় ক্ষমা করো। হঠাৎ করে পাওয়া দাদাটা আমাকে বলেছে আমি নাকি ইন্টারভিউ দিলেই আমার চাকরি হয়ে যাবে। তারপর আমি তারকেশ্বরে পুজো দিতে যাব, আর পুজো দিতে গিয়ে বাবা তারকনাথকে বলবো, হে মহাদেব, তুমি আমার সব ইচ্ছা পূরণ করো, সব ইচ্ছা পূরণ করো। আউছি টগো, তোর ইচ্ছা পূরণ করিবাকু তোরে মই আউছি। আবার 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 তুই এসছিস? বল টগো, তোর কি ইচ্ছা হଉଛି? তোর মরা মুখ দেখতে ইচ্ছা করছে। মরা মুখ দেখবি তো? তুই মোর মরা মুখ দেখতে চাইবি? হ্যাঁ। মুই না তোর হবু বর? বর নয় রে, এবার থেকে তোকে আমি আমার চাকর করে রাখবো, তারপর ভালো ছেলে দেখে বিয়ে করব, আর তখন আমার বরের দেখাশোনার জন্য তোকে আমি চাকর করে রাখবো। এই কথাটা তুই কইতে পারলি তো? মুই রইতে তুই অন্য ছাকে বাহা করবি? তুই মোর মুঠটায় হাতে করে কর দেখি। না না না, ঠাট্টা নয়, এই তোর মাথায় হাত দিয়ে আমি সত্যি কথাই বলছি, আমি অন্য ছেলে দেখে বিয়ে করব। তুই মোর মাথায় হাত দিয়ে এত বড় কথা কইতে পারলি না? মোর মোরটা যদি কিছু হয়ে যায়, না না না, মুই বিশ্বাস করি পারি না, মুই বিশ্বাস করি পারি না। তুই মোর ছাতিটায় হাত দিয়ে করে দেখি। এই তোর যে বলছি আমি অন্য ছেলেকে বিয়ে করব। তুই মোর হইতে অন্য চাকে বিয়ে করবি? না না, সেটি আমি হতে দিব নি, সেটি হতে দিবি না। তার আগেই মই তোরতে এটা করে দিবি। সালা নেমো খারাপ,
সালাই হাফ বোতল মাল ঘুষ নিয়ে আমি তোকে আমার মেয়ের সঙ্গে শুধু কথা বলার পারমিশন দিয়েছিলাম, ওই জড়িয়ে দেওয়ার পারমিশন নয় রে শালা। বাবা একটু আস্তে বলো, লোকে শুনতে পাবে যে। শোনার জন্যই তো বলছি। হ্যাঁ হ্যাঁ ছেবরা, এক বোতল মালের দাম ছাড়। কাহিকি কাহিকি মুই তো তোমায় হাফ বোতল দিয়েছি, আবার মুটেই দেবো কিনা? হ্যাঁ কেন দিবি না রে শালা? জানি না এই মেয়েদের গায়ে হাত দেওয়া মানে তাদের ইজ্জতে হাত দেওয়া। শালা হারামি, শালাই হাফ বোতল মাল ঘুষ দিয়ে এক বোতলের ফায়দা নেওয়া। ভাগ ভাগ শালা এখান থেকে। না মুই যাবো নি। কাহিকি যাবো, মুই যাবো নি। তুমি জলদি লোকটা কি মত্ত আর এই টগরের ভাটা দিয়ে দাও শ্বশুর বাপ। মুই তোমারে 4 বোতল মদ দিব। 4 বোতল? বাবা মহাদেব, তুমি সত্যি বলে মহেশ্বর। এই আজকালকার ছেলেরা নিজের বাপ মাকে দেখে না, কিন্তু জামাই ঠিকই দেখে। তাই আমি তো ওই একমাত্র জামাই করবো বাবধন। না না বাবা না, আমার পারমিশন না নিয়ে তুমি আমার বিয়ে ঠিক করতে পারো না। চুপ! আমি তোর বাবা, তাই আমার সব কাজে পারমিশনটা আমার সব। তাই আমার যার সাথে ইচ্ছে আমি তার সাথেই বিয়ে দেব। তোমার মেয়ে বিয়ে করে সংসার করার জন্য জন্মায়নি পরাণ কাকা, এর জীবনে অনেক সুখ অপেক্ষা করছে। মুই মোর সব সুখ টগরের দিয়া দিব। তুমি শ্বশুর বাপ, তুমি শুধু টগরের সাথে মত বাহাটা দিয়া দাও। তাই নাকি? এই, এই মুখ পোড়া, যা যা বলছি এখান থেকে, চলে যা এখান থেকে। না, ও যাবে না। আমি তো ওকে তোর সাথেই বিয়ে দেব। তবে আই টগর, তুই মতে বর্ষা যাইয়া দিবি। হাত ছাড় বলছি, মুখ পোড়া হাত ছাড়। যা, হাত ছাড়। শোনো বাবা, আমি কিন্তু ওকে কোনো মতে বিয়ে করতে পারবো না। আমি চাকরি করব, আমি চাকরি করব। তুই চাকরি করবি? কেন করবে না পরাণ কাকা? আজকালকার মেয়েরা ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে চাকরি করছে, তাই তোমার মেয়ের আমাদের কোম্পানিতে চাকরি করিয়ে দেবো। তার জন্যই আমি এই বাড়িতে এসেছি। ও মিছা কথা কওছন যে শ্বশুর বাপ, ওকে তুই তাড়াইয়া দে। আরে হারামি দাদা, আমি তোকেই তাড়াবো। যা ভাগ এখান থেকে। আমি কারোর সাথে আমার মেয়ের বিয়ে আমি দেব না। কি শ্বশুর বাপ, ঠিকই আগেই তুমি কইলা টগরের সাথে মোর বাহা দিব, আর এখন কেউ কিনা। ব্যাস ব্যাস করেছে। আরে দরদাম করলে যে জিনিস কিনতে হবে তা কোনো মানে আছে? ভাগ ভাগ এখান থেকে, নইলে বোতল দিয়ে। যা যা মরে, যাই এখান থেকে চলে যা। তুই চাকরি করিবা কর, কিন্তু বিহাটা মতই করিতে হইব। মদে কাহেকে মুই তোর পছে প্রথম লাইন দিয়েছি, আর তা যদি তুই না করিবি তাহলে তুই কোনোদিন শান্তি পাবি না রে, কোনোদিন শান্তি পাবি না। আর এই গায়ের সমস্ত লোক তোরে ছিছি করবো, ছিছি করে কি বলবো জানিস? ছি 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 রে টগর, ছি 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 রে টগর। আমাকে চেনে না, জানকে চেনে, মনকে চেনে, জানকে চেনে। মুই তোরে কত ভালোবাসি সেটাই বুঝলি না, মুই তোরে কত ভালোবাসি সেটাই বুঝলি না। মুই কেন তোর পথে পথে ঘুরে, মুই কেন তোর পথে পথে সেটাই জানলি না।
বিয়েটা বিধি হয়েছে। এসব ছেলে ছোকরাদের একদম বিশ্বাসই করতে নেই। এই দেখো না, আমি সরল বলে এই কেমন ওরা আমাকে পটিয়ে পাঠিয়ে আমার মেয়েটাকে বিয়ে করার মতলব এটা ছিল। এই ভাগ্যে তুমি এসেছো বাবা। আচ্ছা 20টা টাকা ধার হবে, তখন মাইনে পেলে দিয়ে দেবো। অনেকক্ষণ হলো তো, নেশাটা ছুটে গেছে। আরে 20 টাকা কেন পড়েন কাকা, 20 টাকা কেন? এই না পুরো না 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 পুরো 100 টাকা। 100 টাকা? তুমি মানুষ নাও বাবা, তুমি আমার কাছে দেবতা। এই দেখো, তুই ওই পল্টু বাবাজিকে 1 কাপ চা বানিয়ে দে, আর আমি ততক্ষণ ওই নটুসিনীর ভাটি থেকে ঘুরে আসি, কেমন? আপনি বাবাকে এতগুলো টাকা কেন ধার দিলেন? সব টাকাই তো মদ খেয়ে ফেলবে। আরে খাক না, আরে খাবার জন্যই তো টাকাটা দিলাম। আপনি আপনি একটু বসুন, আমি আপনার জন্য চা করে নিয়ে আসছি। আরে চা কি কথা? আরে কথা মানে ইন্টারভিউ। আমাদের অফিসে কিছু অসুবিধা থাকার কারণে ইন্টারভিউটা আমি তোমার বাড়িতে নিতে চলে এলাম। বাড়িতে? আপনি নেবেন আমার ইন্টারভিউ? হ্যাঁ, কিন্তু একটি কথা, তোমাকে যে আমি চাকরি পাইয়ে দেব, তুমি তোর বিনিময়ে আমায় কি দেবে? কি? হাতটা ছেড়ে দিন বলছি। এই আপনি কি করছেন? ছি 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 ছি, এই কি আপনার আসল রূপ? আমি চাকরি চাই না, আমি চাকরি চাই না। যান যান যান, চলে যান বলছে, চলে যান, চলে যান বলছে, চলে যান। আমি তোমাকে ভালোবাসি টগর, তোমাকে আমি শুধু চাকরি পাইয়ে দেব না, আরো অনেক অনেক কিছু দেব, অনেক কিছু। ছেড়ে দিন, ছেড়ে দিন। বোকা মেয়ে। আরে ও, এতে কান্নার কি আছে? আরে আমি কি শুধু একাই উপভোগ করলাম? সামান্যটুকু তুমিও তো সুখ করেছো নাকি? ছি 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 ছি, আপনাকে না আমি দাদা বলে ডেকেছিলাম। এই কি দাদার আসল পরিচয়? কেন কেন আপনি আমার এত বড় সর্বনাশ করলেন? কেন কেন সেদিন তোমাকে আমি বোন বলে ডাকলেও আমার মনে অন্য ভালোবাসা জন্মেছিল টগর। তোমাকে আমি ভালোবাসি টগর, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করতে চাই টগর, তোমাকে আমি বিয়ে করতে চাই। সত্যি আপনি আমায় বিয়ে করবেন? আমার মতো একটা মূর্খ গরিব মেয়েকে আপনি বিয়ে করবেন? আরে মূর্খ গরিব হলো, তোমার ভালোবাসাটা তো গরিব নয় টগর। হ্যাঁ ভালো কথা, আমাদের এই সম্পর্কের ব্যাপারটা কাউকে জানিও না। হঠাৎ একদিন বিয়ে করে তোমার বাবা আর দাদাকে চমকে দেব, কেমন? বিয়ে করবেন আমাকে? আরে বাবা, আগে তোমার চাকরিটা হোক, তারপর তো। চাকরি কেমন করে হবে পল্টু? এখনই যে টগরের ইন্টারভিউটাই হলো না। আরে ম্যানেজারের নির্দেশে তোর বোনের ইন্টারভিউটা
আমি বাড়িতেই নিয়ে গেলাম। ইন্টারভিউ নিয়েছিস? হ্যাঁ, আর আমাদের অফিসে গিয়ে এই টগরের অসুবিধা হবে তার কারণে ইন্টারভিউটা আমি তোর বাড়িতেই নিয়ে গেলাম। ইন্টারভিউ আমার বোন পাস করেছে তোর পল্টু। আরে বাবা, খুব ভালোভাবেই পাস করেছে। তাহলে চাকরিটা হবে তো পল্টু? আরে নিশ্চয় হবে, নিশ্চয় হবে, এ নিয়ে তুই কোনো টেনশন করিস না। যথাসময়ে তোর বোনের জয়েন লেটারটা আমি তোর বাড়িতে পৌঁছে দেব। কেমন টগর? আমি এখন আসি। যাক, এবার আমি নিশ্চিত তোর ওই চাকরিটা হয়ে গেলেই। তোর চোখে জল, তুই কাঁদছিস? আনন্দে আনন্দে রে দাদা, আনন্দে। আমি চাকরি পাবো সেই আনন্দে আমার চোখে জল। আরে পল্টু আমাদের সত্যি খুব ভালো রে টগর। তাই তো নিজে বাড়িতে এসে তোর ইন্টারভিউটা নিয়ে গেল। কিন্তু কিন্তু তোর কি ইন্টারভিউ নিল রে টগর? অনেক কিছু রে দাদা, অনেক কিছু। সেই ইন্টারভিউয়ের কথা আমি তোকে বলতে পারবো না রে দাদা, বলতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। টগর টগর, এ কি টগর ওভাবে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল? তবে কি টগরের ইন্টারভিউ খুব একটা ভালো হয়নি বলে টগর কাঁদছে? কাঁদিস না রে বোন, কাঁদিস না। পল্টু যখন কথা দিয়েছে চাকরি তোর হবেই হবে। অতিথিকে আমি যতবারই পরীক্ষা করেছি ততবারই দারুণভাবে সাকসেস হয়ে আমার সমস্ত সন্দেহ ভুল বলে প্রমাণ করেছে। তাই তো অতিথিকে আমার মনের অতিথি করে নিতে আজ আর কোনো দ্বিধা নেই। তাহলে এবার তুই মত দে রে বোন, দাদাকে বলে এবার তোদের বিয়ের দিনটা ফাইনাল করে ফেলি। না ছোড়দা না, আমি আর একবার শেষবারের মতো ওকে পরীক্ষা করে নিতে চাই। তোর মনের ওই পোড়ানোর ক্ষতটাই তোকে বারবার বিব্রত করছে, তাই না রে বোন? আমি বলছি রে বোন, আমি বলছি অতিথি বড় ভালো ছেলে। তুই বারবার পরীক্ষা করে ওর জীবনটাকে বিব্রত করিস না রে বোন। প্লিজ ছোড়দা, প্লিজ আমাকে আর একটি বার তোরা চান্স দে। আমি চাই অতিথি প্রত্যেকবারের মতো এবারেও সাকসেস হোক। ওকে সিস্টার, ওকে। তাহলে তোরা তোদের পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যা, আর আমি ততক্ষণ নতুন করে লিখতে শুরু করি আমাদের নতুন নায়কের জীবন কাহিনী। ঠিক আছে দাদা, তুই তাহলে যা। ওকে বোন, ওকে। দাদাটা একটা পাগল, কিন্তু শুধু নায়ককে নিয়ে লিখলে তোর কাহিনী কোনো দিন সম্পূর্ণ হবে না দাদা। তার সঙ্গে নায়িকার কাহিনী অবশ্যই তোকে লিখতে হবে। ওই তো আমার নতুন নায়ক আসছে। না আজ শেষবারের মতো পরীক্ষা করে জেনে নিতে হবে ও সত্যি আমার জীবনের নায়ক নাকি খলনায়ক। ওষুধে যন্ত্রণা, কি আছো? আপনি এভাবে চিৎকার করছেন কেন? আমার মাথাটা ওষুধে যন্ত্রণা করছে, আমি ঠিক থাকতে পারছি না। তাই তো, এখন আমি কি করি? বাড়িতে কেউ আছেন? অসুস্থ। কি হলো? আপনি এইভাবে দাঁড়িয়ে গেলেন কেন? আপনি জানেন, আপনি ডাক্তারকে খবরটা দিন। কিন্তু কোথায় ডাক্তার? আমি কিছু জানি না মেম সাহেব। আপনি তাড়াতাড়ি ওই ফোনের কাছে ডায়েরিতে ডাক্তার অমিতাভ বিশ্বাসের নাম্বারটা আছে, ওটা পড়ে একটিবার ডাক্তারকে খবরটা দিন প্লিজ, জলদি যা। যাচ্ছি মেম সাহেব, যাচ্ছি। এ তুই কি করতে যাচ্ছিস রে? তুই না নিরক্ষর, ফোনের ডায়েরি থেকে নাম্বার খুঁজতে গেলে তুই যে ধরা পড়ে যাবি। কিন্তু মেম সাহেব কি অসুস্থ। কি হলো? আপনি এভাবে চুপ করে দাঁড়িয়ে গেলেন কেন?
হ্যাঁ, আমি কেমন করে নাম্বার খুঁজবো? আমি যে পড়তে জানি না, আমি বরং ছোট বাবুকে ডেকে আনি। দাঁড়াও, কি হলো মেম সাহেব? হাতটা ছাড়ুন। শিক্ষিত ডাক্তার না ডাকলে আপনার যে কষ্ট। তোমার স্পর্শে তা সম্পূর্ণ সেরে গেছে। তার মানে? না, কোনো মানে নয়, আর আপনিও নয়। আমি আর একবার পরীক্ষা করে নিলাম, সত্যি তুমি নিরক্ষর কিনা। মেম সাহেব, আমি গরিব মূর্খ বলে আমায় নিয়ে রসিকতা করতে আপনার ভীষণ ভালো লাগে, তাই না? না দিদি না। কিন্তু কেন মেম সাহেব? আমার প্রতি যদি আপনার কোনো সন্দেহ হয় তাহলে বলুন, আমি এখান থেকে চলে যাব। না, বারবার এভাবে পরীক্ষা দিতে দিতে আমি যে ক্লান্ত মেম সাহেব। এবার আপনি আমায় ছুটি দিন মেম সাহেব, এবার আপনি আমায় ছুটি দিন। আমি এখান থেকে পালিয়ে কথা করিনি। আমি শুধু তোমার হৃদয়ের মাঝে আমি একটা বিশ্বাসের জায়গা খুঁজতে চেয়েছিলাম। ওটা থেকে শিক্ষিত মানুষের মধ্যে পাওয়া যায় মেম সাহেব। হ্যাঁ, পাওয়া যায় না। এই দেশের অধিকাংশ শিক্ষিত যুবকরা হচ্ছে লোভী, স্বার্থপর। আর সেই শিক্ষার বিষ এখনো তোমার মধ্যে প্রবেশ করেনি বলেই তোমার মনটা এত সুন্দর, এত সরল। মেম সাহেব। মেম সাহেব নয়, এবার থেকে তুমি শুধু আমাকে প্রিয়া বলে ডাকবে। প্রিয়া? হ্যাঁ, প্রিয়া। তুমি তো আমার যোগ্য কান্ডারি, তুমি আমার সুখ দুঃখে চিরসাথী। আর তাই তো তোমার হাত ধরে আমি যুগ যুগ ধরে গাইব। আমার সম্বন্ধে কোনো কিছু না জেনে তা হয় না। আছে আমার আত্মীয় স্বজন থাকতেও আজ আমি স্বজনহীন, ঘর থাকতেও আজ আমি গৃহহারা যাযাবর। তাছাড়া যে মিথ্যে উপর ভরসা করে আমায় নিয়ে তুমি স্বপ্ন দেখতে শুরু করেছো, যেদিন তা তোমার কাছে প্রকাশ হবে সেদিন কি তুমি আমায় এমনিভাবে মেনে নিতে পারবে? না না, এইভাবে মিথ্যে করে একটা মেয়ের সঙ্গে প্রতারণা করে আমি তাকে ঠকাতে পারবো না। তার আগে আমি এখান থেকে পালাবো।
করবো স্যার। বেশি মারামারি করলে তোরে আমি ওই পুলিশের হাতে তুলে দিব। শোন, আপাতত ওই মায়াটারা ভালোবাসাবাসিটা আরো গাঢ় কইরা তুলো। প্রয়োজন হলে বিয়াটাও সাইরা পেলো। বিয়া করতে না করো না হে। হ্যাঁ, কিন্তু বিয়ে করে আমি তাকে তুলবো কোথায়? আরে সে ভাবনা তোমাকে ভাবতে হইব, না। আমি তোমার লগে ঘর ভাড়া করে আইনা দেব। আর প্রয়োজন হলে একদিনের জন্য তোমাকে বাপ মাও ভাড়া করে আইনা দিব। তুমি শুধু বিয়াটা করো হে ছোকরা। তারপর ওই মায়াটারে মানে আমাদের ওই বৌমারে আমাকে হাতে তুলে দিলাই। না বিষধর বিশ্বাস, বুদ্ধিটা হয়তো আমার তোমার চেয়ে কম, কিন্তু তাই বলে আমি এত বড় বোকা নই যে আমার বিয়ে করা বউটাকে আমি তোমার বিছানায় তুলে দেব। যদি বিয়েটা আমাকে করতেই হয় তাহলে সংসারটাও আমি এখানে পাকাপাকি ভাবে করবো। তোর এখানে সংসার করা লাগে আনা হয় না, তোর এখানে নকল বর সাজা লগে আনা হয়েছে। এখন তুমি যদি বেশি বাড়াবাড়ি করো না তাহলে তোমার আমের ঘর হতে তারাই নেব। তা তুমি পারবে না বিষধর বিশ্বাস। আমি এখন খাটা জায়গায় বাসা বেঁধে বসে আছি, তুমি আমার এখন কিচ্ছু করতে পারবে না। বিষধর বিশ্বাস, বুদ্ধির বলটা হয়তো আমার তোমার চেয়ে কিছু কম, কিন্তু শক্তির বলটা আমার তোমার চেয়ে কোনো অংশে কম নয়। তাই দ্বিতীয়বার আমার গায়ে হাত তোলার চেষ্টা করলে তোমার এই হাত আমি দুমড়ে মুচড়ে ভেঙে দেব। আর একটা কথা কান খুলে শুনে রাখো, তোমার ওই শয়তানি খেলাটা আমি অনেকটাই বুঝতে পেরেছি। যদি ভালো চাও তো তোমার ওই শয়তানি দৃষ্টিটা এখান থেকে উঠিয়ে নাও, নইলে একদিন তোমার ওই শয়তানির মুখোশটা আমি টেনে হিচড়ে খুলে আমি সবার সামনে প্রকাশ করে দেব। অর্থের খাল কেটেছে মালটাকে তুমি এখানে হাজিরি করেছো। সে কুমির নয় ঠিকই, কিন্তু কুমিরের চেয়েও ভয়ঙ্কর। পরে তোমাকে আফসোস করে বলতে হবে বিষধর বিশ্বাস, গোপাল রে তোর কপালটাই মন্দ। শালা এ আমাকে ডায়লগ আমার দিয়ে চলে গেল লাউ ঠেলা। কিন্তু আমাকে মনে হতাছে এই শালার মধ্যে কিছু রহস্য লুকায় আছে, আর সেই রহস্যটা আমারে খুঁজে বার করতে হবে। গোপাল রে তোর কপালটাই মন্দ। বিয়ার কপালটা সত্যি সত্যি খুবই ভালো। আপনি যে ছেলেকে বাড়িতে এনেছেন কোয়ালিফিকেশন ছাড়া তার মধ্যে সব গুণই আছে। সত্যি মানে একটা ওই মানে ওই মূর্খটার সাথে কি সত্যি সত্যি আমার বিয়া বোনের বিয়া দিবা? মুখ্য শিক্ষিত প্রশ্ন নয় দাদা, বিয়াকে সুখী দেখার আমার একমাত্র লক্ষ্য। তাই আমি যেভাবে হোক অতীতের সাথে আমি বিয়ার বিয়ে দেবো, আর অতীতের সাথে যদি সুখে থাকতে চাই আমি অতীতের সাথে তার বিয়ে দেবো। কিন্তু ভাইয়া একটা জিনিস ভালো করে ভাইবা দেখো, ওর না আছে রোজগার আর না আছে বাড়ি ঘর কিছু। এই ব্যাপারটা কি একবার ভাইবা দেখা দরকার ছিল না? আরে কেউ না ভাবলেও আমি তো ভেবে রেখেছি এই অতীত আর বিয়ারটা পাকাভাবে ফাইনাল হলে আমি অর্থাৎ অতিথি অর্থাৎ ওই গোবর্ধন করগুড়ির নামে বিশেষ কাগজপত্র আর ফ্ল্যাটের কাগজপত্র সব রেডি করিয়ে দেবো। শালা এরে কয় ভাগ্য, এই গোবর্ধন গড়গড়ি যে আমার আরেক নাম সেটা আমি সারা কেউ জানে না। এবার ওই পোলাটা বিয়া করবা আর পুরো সম্পত্তি হইবে কিনা আমাগো নামে। কি হলো এমন ভাবে আপনি কি ভাবছেন? না 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 ভাবছিলাম কি ভাইয়া তোমরা তোমরা তোমাদের বহিনের কত ভালোবাসো, ঠিক যেমন আমি আমার বহিন ওই ওই সরমারে ভালোবাসি। কিন্তু দুঃখ কি জানো ভাইয়া, ওই সরমা চাই না আজ আমি এই ঘরে আর বেশি দিন থাকি।
শর্মা বুঝি আপনাকে এই কথা বলেছে? আমি বলছি আপনি এই বাড়িতেই থাকবেন। শর্মার কোনো অধিকার নেই এই বাড়ি থেকে আপনাকে চলে যেতে বলা। আমি দেখছি আজকে। শর্মা, শর্মা। আর আমি ডাকতে হইব না, আর ডাকতে হইব না ভাইয়া, কারণ জানো আমাকে মধ্যে অনেকখানি দুঃখ আছে ভাইয়া, কিন্তু আমাকে ওই দুঃখ বোঝার লোক কেউ নাই। শর্মা, শর্মা। তুমি আমায় ডেকেছো? হ্যাঁ ডেকেছি। তুমি দাদাকে কি বলেছো? এই বাড়ি ছেড়ে চলে যেতে বলেছো? কি পাগলের মতো কথা বলছো তুমি? আমি আবার কখন বললাম যে এই বাড়ি থেকে চলে যেতে? ওগো তুমি বিশ্বাস করো, এই লোকটা মিথ্যা কথা বলছে। এই লোকটা আমাদের দুজনের মধ্যে দণ্ড লাগাতে চাইছে। কি কইলি শর্মা? তুই তো দাদারে লোক কইলি, আর আমি কিনা তোদের সংসারে দ্বন্দ্ব লাগাইতে চাইছি, এই কথাটা তুই বলতে পারলি? হ্যাঁ ভগবান, এসব কথা শোনার আগে আমার মৃত্যু হইল না কেন? আমার মৃত্যু হইল না কেন? চুপ করুন। আপনি শুনুন, আপনার যতদিন ইচ্ছা আপনি এই বাড়িতে থাকবেন। আর শর্মা, তোমার কথায় দাদা অনেক দুঃখ পেয়েছে। তুমি যাও, দাদার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও। আমি কোনো অন্যায় করিনি, আর ক্ষমা চাওয়াটা কোনো কারণই নেই। এবার কিন্তু সত্যি সত্যি আমাদের মধ্যে দ্বন্দ্ব লেগে যাবে। আমি যখন বলছি ক্ষমা চাও, তো যাও ক্ষমা চাও, যাও এক্ষুনি ক্ষমা চেয়ে নাও। আমাকে তুমি ক্ষমা করে দাও। থাক বহিন থাক, আর ক্ষমা চাইতে হইব না, থাক। শর্মা, শর্মা, দাদা তেমনি উনি আমার আত্মীয়, আর আত্মীয় সম্মানের জন্য কোনো বাধা না হয় সেটা দেখার কর্তব্য একমাত্র আমার, তাই না? দেখি বালা কোথায়? একটা বালা বলেছিলাম তবে আরেকটা, মানে আরেকটা বালা? ও আরে সেটাও হারাই ফেলি নাকি রে? আরে ক সত্যি কথাটাই কো না। না মানে একটা হারিয়ে গেছে তো, তাই সেই জন্য আর একটা আমি খুলে রেখেছি। শর্মা, তুমি একটা কাজ করেছো, ওই বালাগুলো না আমার মায়ের স্মৃতি, আর আমি চাই আমার মায়ের দেওয়া স্মৃতি তুমি সবসময় হাতের মধ্যে পড়বে। আর তুমি একটা কাজ করো, তুমি ওই বালাটা আমাকে বার করে দিও, আমি ওই ডিজাইনে আর একটা আমি বানিয়ে দেবো, ঠিক আছে? চলো তোমরা কথা বলো। এখন আমি কি করি? আমি যদি কেমন করে বলবো যে আর একটা বালা আগের স্বামীরে দিয়ে দিয়েছি? তোমার, আমি তোমার পায়ে পড়ে অনুরোধ করছি, তুমি এখান থেকে চলে যাও, আমাকে একটু শান্তি দাও। না, আরে শুনলি না, তোর এই বুকে স্বামী আমার যতদিন খুশি তো এই বাড়িতে থাকতে কইয়া গেল। আরে এই শান্তি কত আমি এখানে থাকার জন্য নাটকটা আমি কি সুন্দর করলাম কত। শান্তি, তোমার এই গলার হাতটা তো মন্দ নয়। না না, পরিষ্কার পাস হইব। এটা দিকে নজর দিও না তুমি, এটা দিকে নজর দিও না। তোমার আমাকে একটু শান্তি দাও, তুমি চলে যাও এখান থেকে। এই হাতটা আমার হাতে তুলে দিলে তুই স্বামীরে আবার কি কইবি সেটাও একটা ব্যাপার। তাহলে তুমি এক কাজ করো, তুমি এমন কিছু একটা জিনিস আমারে দাও যেটা তোমার স্বামী জানতেই পারবে না। তার মানে? আরে মানেটা হইল গিয়া অতি সহজ, আর সেইটা হইল গিয়া তোমাকে ইজ্জত।
কপালটাই মন্দ। শোনোই না, আমার ভাইয়ের বন্ধু মুম্বাইতে একটা মস্ত বড় কোম্পানিতে চাকরি করে। তাই আমার ভাই ওর বন্ধুকে বলে কয়ে মুম্বাইতে একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে। শুনলে তুমি অবাক হয়ে যাবে। চাকরির শুরুতেই 10,000 টাকা বেতন। তাই বলছিলাম, আমি বলছি তো হনি, আগে ইন্দ্রকে আমি খুঁজে পাই, তারপর অমরকে আমি চাকরি করতে পাঠাবো। দাদা, বৌদি, সর্দার চিঠি এসেছে, সেই সঙ্গে অনেক টাকা। ইন্দ্র চিঠি পাঠিয়েছে? দেখি নিয়ে আয় তো। এই টাকা, অনেক টাকা, কই দেখি। ও বাবা, এই যে অনেক টাকা গো। বোধহয় চাকরি পেয়েছে, আর সেই মাইনে পেয়ে বোধহয় এই অনেক টাকা পাঠিয়েছে। আমি জানতাম হতভাগা আমাদের কথা ভুলতে পারবে না। দেখলে তো ভবানী, ও হলো আমার ভাই। দেখি এই চিঠিটা পড় ইন্দ্র, পড়। হতভাগা কি লিখেছে শোনা না। পরম পূজনীয় দাদা ও বৌদি, তোমরা আমার সশস্ত্র প্রণাম নিও, অমরকে আমার ভালোবাসা জানিও। আমি খুব ভালো নেই। আমি যে 5,000 টাকা পাঠালাম সেটা আমার কোনো চাকরির মাইনে নয়। আমি বোধহয় গভীর চক্রান্ত চালে জড়িয়ে পড়েছি। চক্রান্ত? ইন্দ্র কোন বিপদ হয়েছে? এবার কি হবে বর্দা? ছোটদা কি সেই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবে? না রে না, আমি যাব। আমি থাকতে আমার ইন্দ্র কোনো বিপদ হতে পারে না। আমি আমার এই প্রাণের বিনিময়ে ইন্দ্রকে আমি ফিরে নিয়ে আসবো। ভবানী, তুমি অমরকে দেখো। আমি চললাম ইন্দ্রকে। মাথা খারাপ হয়ে গেল নাকি? অজানা জায়গা, কোথায় কি হবে তার কোনো ঠিক নেই। ভাইকে খুঁজতে গিয়ে তুমি ওকে বিপদে পড়বে নাকি? ভবানী, বিপদ যদি আসে সেই বিপদকে আমরা দু ভাই ভাগ করে নেব দাদা। সেই ভয়ে আর সেই বিপদে কথা শুনে বড় ভাই হয়ে আমি ঘরের কোণে লুকিয়ে থাকবো? তা হয় না বড় বউ, তা হয় না। আমি চললাম ইন্দ্রের খুঁজে। চলে যায়। এবার কি হবে বৌদি? বর্দার হয়তো আমার নতুন করে বিপদ হবে না তো? না, তোর কোনো চিন্তা নেই ভাই, কোনো চিন্তা নেই। আমি সব ব্যবস্থা করে দেবো। মানে তোর একটা চাকরির ব্যবস্থা। তা আমার চাকরির ব্যাপারে তোমার এত মাথা ব্যথা কেন তা জানতে পারি কি? মাথা ব্যথা কিসের হতে যাবে? তোর দাদাই তো আমার ভাইকে ডেকে বলল যে অমর বেকার বাউন্ডুলের মতো ঘুরে বেড়াচ্ছে, একটা কাজকর্ম করছে না, তো দেখো না যদি কোথাও কাজে লাগিয়ে দিতে পারো। বর্দা এ কথা বলেছে? তবে আর বলছে কি? সেজন্যই তো আমার ভাই তার বন্ধুকে বলে মুম্বাইতে কোম্পানিতে একটা ভালো চাকরির ব্যবস্থা করেছে। মুম্বাইয়ে? হ্যাঁ রে, এবং আজই তোর দাদা সেই ছেলেটাকে এখানে আসতে বলেছে তোকে নিয়ে যাবার জন্য। দাদা ডেকে পাঠিয়েছে? হ্যাঁ তাই? আজই আমার হাতে বিলকুল সময় নেই। মাত্র 2 দিনের অফিস থেকে ছুটি নিয়ে এসেছি। ও, তুমি বুঝি আমার ভাই ভম্বলের বন্ধু? থাক ভাই, থাক। জানেন দিদি, আজকাল চাকরির বড্ড ডিমান্ড। কত শিক্ষিত ছেলেরা চাকরির জন্য আমার পেছন ঘুরে বেড়াচ্ছে। এমনকি চাকরির জন্য 2 থেকে 3 লাখ টাকা দিতে চাইছে, এমনকি ঘুষও দিতে চাইছে। 2-3 লাখ টাকা? কিন্তু এত টাকা তো আমরা দিতে পারবো না ভাই। আরে ছি, এ আপনি কি বলছেন দিদি? আপনাদের কাছে টাকা নেব তাই কোনোদিন হয়? আরে ভম্বল এত করে বললো তাই এমনিতেই চাকরিটা পাইয়ে দিলাম। ভগবান তোমার মঙ্গল করুক ভাই, মঙ্গল করুক। তুমি বেঁচে থাকো ভাই, তুমি বেঁচে থাকো। আর আমাদের হাতে বেশিক্ষণ সময় নেই। বোম্বাই যাবার ফ্লাইটের টিকিট আজই কাটা আছে, তাই এখনই আমাদের যেতে হবে। এখনই? এই কেমন চাকরি বৌদি? আমার কোনো ইন্টারভিউ হলো না, যারা আমায় চাকরি দেবে তারা আমায় দেখলো না, চিনলো না, অথচ আমাকে চাকরি দিয়ে দিল। আরে এতে তোর কি? কে জানলো, কে চিনলো, এসব জানার তোর কোনো দরকার
দরকার নেই, তুই বরং ওর সঙ্গে চলে যা। না বৌদি না, বর্দার না ফেরা পর্যন্ত আমি কারোর সঙ্গে কোথাও যাব না। তুমি কি করলে? তুমি কি করলে? আরে ও সহজে যেতে চাইছিল না, তার কারণে ওকে আমি এই রুমালে কুরুলো ফর্ম দিয়ে অজ্ঞান করিয়ে দিলাম। এবার আমি ওকে সহজে নিয়ে যেতে পারবো। যদি কিছু হয়ে যায় আমাদের ভীষণ ভয় করছে, আমার ভয় করছে, ভীষণ ভয় করছে। এই নাও ভয় কাটানোর ওষুধ, 10,000 টাকা। ভগবান তোমার মঙ্গল করুক ভাই, মঙ্গল করুক। আরে দিদি, এই মালটাকে তাহলে আমি নিয়ে যেতে পারি? সত্যি আজ আমি ভীষণ ভীষণ খুশি, তাই তো তোমাকে জড়িয়ে ধরে আমার বলতে ইচ্ছা করছে, জীবন সাথী তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদে হাসি, তুমি আমার আমরা মধ্যে ঠিক করছি না। কেন কেন তুমি আজ এই কথা বলছো অতিথি? না মানে আমার কি বড় ভয় করছে পিয়া, যেন মনে হচ্ছে মনের অজান্তে আমি তোমার ক্ষতি করতে চলেছি। না না, তুমি তো আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছো, নতুন করে ভালোবাসতে শিখিয়েছো, তাই তুমি ছাড়া আমি যে অন্য কাউকে ভাবতে পারবো না অদিতি, কিছুতেই না, কিছুতেই না। আমার প্রতি তোমার কেন তো বিশ্বাস? তোমার দু চোখের মাঝে যে খুঁজে পেয়েছি আমার সততার আশ্বাস। আমার পিয়া, পিয়া, আমার পিয়া। ইন্দ্র, ইন্দ্র, তুমি তুমি এইভাবে চমকে দূরে সরে গেলে কেন? কি হয়েছে বলো? না না মানে ডাক শুনে মনে হচ্ছে। কি মনে হচ্ছে? ইন্দ্র, ইন্দ্র,
ইন্দ্র, কে? ইন্দ্র, তুই কথা বলছিস না কেন রে ভাই? আমি তোকে বাড়ি ফিরে নিয়ে এসেছি। আয় ভাই, আয় আয়, তুই বাড়ি আয়। আমি জানিস তোর বিপদের কথা জানি, আমি তো চিঠি টাকা পয়সা সব কিছু পেয়েছি রে। আয় রে ভাই আয়, আমি তোকে বাড়ি নিয়ে যাবো। তুই আয় বাড়ি। হ্যাঁ রে হতো বাবা, হ্যাঁ সেদিন রাগের বসে সেদিন দুটো কথা বলেছে বলে এখন তো অভিমান করে বসে আছিস। এত দূর পড়াশোনা করে কাটা শেষটুকু বাকি রয়ে গেল রে। যাক সে কথা, তোর ইচ্ছে না হয়তো আর পড়বি না। আয় আয় ভাই, তুই বাড়ি ফিরে আয়। কি বলছেন? আমি তো ঠিক বুঝতে পারছি না প্রিয়া। বুঝতে পারছিস না? আরে তোর এই দাদা কতগুলো বুঝতে পারছিস না? শুনুন, আপনি বোধহয় ভুল করছেন। আমি ইন্দ্র নই, আমি অতিথি। অতিথি? না না, তুই আমার ইন্দ্র। তুই ইন্দ্র ছাড়া আমার কেউ হতে পারিস না। সেই চোখ, সেই মুখ, সেই কণ্ঠেশ্বর। কেন কেন শুধু শুধু ওকে বিরক্ত করছেন? ও তো বারবার বলছে ও ইন্দ্র নয়, ও হচ্ছে আমার অতিথি, আমার হবু স্বামী। আমি? ও এবারে আমি বুঝতে পেরেছি। কিছু বলে এদের ভয়ে তুই চুপ করে আছিস? কি বললেন আপনি? শিক্ষিত ভালো মানুষ পেয়ে ওকে তুমি কবজা করতে চাইছো? আয় আয় ইন্দ্র, আয় তোমার সাথে আয়। আয় রে আয়, আয় বাড়ি ফিরে আয় ভাই, তুই বাড়ি ফিরে আয়। ও ভগবান, ঈশ্বর, এখন আমি কি করি? কেমন করে বলি যে ইন্দ্র হলেও সে পরিচয় দেওয়ার সাহস আমার নেই। না না, তুই আমার সঙ্গে বাড়ি ফিরে আয়। আমি কারো ভাই নই, আমার কোনো দাদা নেই, এই কোনো আত্মীয় পরিজন। আমি শুধু একা, শুধু একা। কোন ভাই? কোন? তুই চলে যা। যাবার সময় একটি কথা মনে রাখিস, বউ হারালে বউ পাওয়া যায় রে, কিন্তু তোর এই দাদা হারালে দাদা পাবি না রে ইন্দ্র। তোর এই দাদা, তোর এই দাদা। এসব কি বলে গেল লোকটা? এসব কি বলে গেল? আর অতিথি ভাবে ছুটে বেরিয়ে গেল কেন? আর ইন্দ্রই বা কে? তবে কি ইন্দ্রের সঙ্গে আমার অতিথির চেহারা অদ্ভুত মিল আছে, নাকি এই লোকটার সঙ্গে আমার অতিথির কোনো সম্পর্ক আছে? আজও তোমার আমার ভালোবাসার সম্পর্ক আমার মনের মধ্যে খোঁচা দেয়। তুমি এখানে? অনেকদিন থেকে টার্গেট করে আজ আমি তোমার একা পেয়েছি, এবং আজই তোমার আমার শেষ বোঝাপড়া করব। তোমার সঙ্গে আমার বোঝাপড়াটা সেই দিনই শেষ হয়ে গেছে। পথটা ছাড়ো, আমাকে যেতে দাও। তুমি আমার প্রেমিকা হয়ে আমার লাইফ স্টাইলটা বরবাদ করে দিয়ে ওই সারা মূর্খ গায়াটার হাত ধরে তুমি নেচে নেচে বেড়াবে, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। আমার প্রেমিকা, আমার প্রেমিকা শব্দটা অতীত হয়ে গেছে, তাই অতীতটাকে স্বপ্ন মনে করে মানে এখান থেকে কেটে পড়ো। কাটবো প্রাণী কাটবো, তার আগে তোমার এই যৌবনের মোচাকটাকে তছনছ করে তোমার অহংকারকে আমি ভেঙে টুকরো টুকরো করে দেবো। আমাকে তুমি স্পর্শ করার চেষ্টাও করবে না। শুধু স্পর্শ করে শালি, আজ আমি তোর শরীরে মাখাবো আমার কলঙ্কের কালি।
এখানের এক মুহূর্ত নয়, চলে এসো। যে লোকটা কে মনে পড়ছে না, মনে পড়ছে না, মনে পড়ছে না, মনে পড়ছে। শালা ইডিয়েট, তুই আমার সামনে থেকে আমার প্রেমিকাকে কেড়ে নিতে চাস? শালা তোকে আজ আমি বন্দুকটা নামায় এলো। আমাকে শিকার দিকে নজর দিলে তোমাকে মাথা গুলিটা আমি উড়াইয়া দিব। চমৎকার, চমৎকার বিশ্বাসটা চমৎকার। আমি না হয় পিয়ার সাথে প্রতারণা করেছিলাম, কিন্তু আপনারা কি করছেন? আরে আমি আবার কি করলাম? আপনারা কি এভাবে পিয়ার সাথে প্রতারণা করছেন না? আমরা প্রতারণা, আরে আমরা বাবা কোন প্রতারণা করলাম? একটা উচ্চ শিক্ষিত যুবককে নিরক্ষর পাত্র সাজিয়ে পিয়ার সাথে বিয়ে দিতে চাইছেন, এটা কি প্রতারণা নয়? আরে আরে তুমি কি কইছো ভাইয়া? আরে ও তো একটা গন্ড মূর্খ ছেলে। আরে অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখার পর তুমি তো ওই প্রিয়ার লগে ওই পোলাটারে সিলেক্ট করে আছে। ওই শালা একটা চিটিংবাজ আমাদের সবাইকে ধোঁকা দিয়েছে। হ্যাঁ, ধোঁকা। ওর আসল নাম হলো ইন্দ্রনাথ রায়। হ্যাঁ, ওটা আসল। ও একদিন আমার অফিসে এসেছিল চাকরির জন্য ইন্টারভিউ দিতে। আরে কও কি? আরে কও কি তুমি? আমার দেখতাছি দেখতাছি আমাকে চাইতো বড় চিটিংবাজ। মানে একসাথে মাল আর মায়া দুটোই হাত লাইবার প্ল্যান ছিল কি? ওই সালাটারে আমি গুলি করে মারু। ওকে আপনি গুলি করবেন না, ওকে আপনি আপনার পুতুল বানিয়ে রাখুন। আর হ্যাঁ, আপনাকে এই সত্যটা জানানোর জন্য আপনি আমাকে কি উপহার দেবেন? আরে কও তুমি কি সব কও। আমার টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু নিয়ে নেন, কিন্তু আমার চাই শুধু ওই অহংকারী প্রিয়া। এই মালটার আগে হাতে রাখতে হইব, তারপর তোরে আমি কি দিব সেটা আমার মনেই আছে। কি ভাবছেন বিশ্বাসদা? হ্যাঁ ভাবতেছি ভাইয়া, আমি ভাবতেছিলাম শুধু আমাকে মতোই শয়তানি বুদ্ধি আছে, কিন্তু এখন দেখতেছি তোমাকে মতো কিছু শয়তানি বুদ্ধি কম না হে। আসো আজ আমরা এই দুই শয়তানে হাত মিলাইয়া ফেলি। আর হাত মিলাইয়া কয়, গোপাল রে গোপাল নাই মন্দ। অসম্ভব, তোমার ওই বাজে কথা শোনার মতো ধৈর্য আমার নেই। আরে 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 মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। আমি তোমারে যা কইছি ভালো করে শুনালাম। তুমি হইলে গিয়া আমাগো প্রথম পক্ষের স্ত্রী, আর আমি হইলাম গিয়া তোমাগো প্রথম পক্ষের স্বামী। তাই তোমার আর আমার শেষ জীবনটা যেন ভালোভাবে কাটাইতে পারি, তার জন্য অনন্ত লাইরির হিসেবে তুমি একটা ডিভোর্স আপিল করো। আর সেই সাথে খোরপোশ আদায়ের একটা আলাদা করে আপিল করো। দেখবে কয়েক মাসের মধ্যে কয়েক লাখ টাকার মালিক হয়ে যাবে। আর সেই টাকা লইয়া তুমি আর আমি দুজনে বেশ আনন্দেই কাটাতে পারবো না কি কর? চুপ করো। যে দেবতুল্য মানুষটা আমাকে পূর্ণ জীবন দান করেছে, সেই মানুষটাকে আমি এত বড় ক্ষতি কিছুতেই হতে দেবো না, কিছুতেই। তাহলে তো আমারও তোমার সাথেই বেইমানি করতে হইব। আমি সেই ছবিটা কি আর একবার বার করতে হইব নাকি? না, ওই অভিশপ্ত ছবিটা দেখিয়ে তুমি দিনের পর দিন তুমি আমার কাছ থেকে অনেক সোনা দানা টাকা চুরি করে নিয়েছো। তোমার কথা শুনে আমি আমার স্বামীর লকার থেকে হাজার হাজার টাকা তোমার হাতে তুলে দিয়েছি। তোমার কথা মতো তুমি আমাকে দিনের পর দিন ভোগ করেছো। তাই তোমার আমার স্বামী আজ আমায় কতখানি সন্দেহ করে তুমি জানো? জানি তো, আমি সব জানি।
এখন রাত্রিরে রাত্রিরে তোমার স্বামীর আর তোমারে ঝগড়া হয়, এটা দেখতে আমার খুব ভালো লাগে। আর সেই সাথে তোমাকে স্বামী তোমার এর আগের মতো বিশ্বাস করে না, আর এটা দেখে আমার আরো ভালো লাগে। এই তো সেই দিন তোমার স্বামী কইছিল, শর্মা তুই কি শুনতে পাচ্ছ না? না শোনো ভান করে আছো। কি হলো কি? তুমি এত অস্থির হয়ে যাচ্ছ কেন? আরে অস্থির হবো না, সেদিন দেখলাম লকার থেকে 10,000 টাকা নেই। আমি হয়তো ভেবেছিলাম আমার কাউন্টিংয়ে কোনো ভুল আছে, এখন দেখছি লকারে 50,000 টাকা নেই। টাকাটা গেল কোথায়? আমি কি করে জানবো? আমি কি তোমার লকার কখনো খুলে দেখেছি? তাছাড়া তুমি কি বলতে চাইছো বলো তো, যে টাকাটা কি আমি চুরি করেছি? আমি চোর হতো তুমি নও, কিন্তু আজকাল তোমার অস্বাভাবিক আচরণ, অসংলগ্ন কথাবার্তা, এসব দেখে মনে হচ্ছে দিন দিন তোমার আমার দূরত্ব যেন বেড়েই চলেছে। দূরত্বটা হয়তো তুমি নিজেই করছো, তাই তোমার এরকম মনে হচ্ছে। না, সৃষ্টিটা করছো তুমি, কারণ দিন দিন তোমার এই পরিবর্তন দেখে না আমি আর ঠিক থাকতে পারছি না। শর্মা, তোমাকে একটা কথা বলি শর্মা, শোনো। কি ব্যাপার, তোমার গলার সেই হারটা কোথায়? না মানে আমি জানি না তো। আশ্চর্য, তোমার গলায় 10 বছর ওজনের হার, তুমি জানো না কোথায় আছো? বিশ্বাস করো, হারটা যে কখন নেই আমি খেয়ালই করিনি। মিথ্যা কথা, আজ আমি সবকিছু বুঝতে পারছি। সেদিন তোমার এই বালাহারটা ছিল তোমার মিথ্যে অজুহাত। আর একটা কথা আমি ভালো করে বুঝতে পারছি, এই গলাহার হারানো, তোমার টাকা চুরি হওয়া, এইসবগুলো দেখে না তোমার মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। বলো বলো, তোমার গলারটা কোথায় বলো। আমি জানি না গো, আমি কিচ্ছু জানি না। দোহাই তোমার, তুমি এখান থেকে পালিয়ে যাও, আমাকে একটু মুক্তি দাও। তুমি যাও, চলে যাও, একটু শান্তি দাও। না, তোমারে আমি শান্তি দেবো না। তুমি যদি আমাকে কথা শোনো তাহলে আমি তোমার সব শান্তি ফেরাই দেবো। বলো, তুমি আমার সব কথাটা শুনবে? তোমার কথা মতো আমি আমার স্বামীকে অনেক কিছু গোপন করেছি। আমি আমার স্বামীর কাছে বিশ্বাসঘাতনে সেজেছি, কিন্তু না না আর নয়, আমার স্বামীর আর একটা টাকা আমি তোমাকে দেব না। শান্তি, আমাকে কথাটা শুনে যা। ও আমার বউ আমার কথা শুনে না, আমার বউ আমার কথা শুনে না। ও আমার বউ আমার কথা শুনে না, আমার বউ আমার কথা শুনে না। আরে কি করি রে, করি কি ভাই মরি রে, এত লোকের মরণ হয় আমার হয় না, এত লোকের মরণ হয় আমার হয়। ও আমার বউ আমার কথা শুনে না, আমার বউ আমার কথা শুনে না। এই শান্তি, তোমাকে তো মরণের সমান ঘন আছে। যাও 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 যাও, তুমি এখন ভেতরে যাও। এরপরে কি কথা হইব আমি তোমার সব একটা একটা করে কইয়া দেব। হ্যাঁ যাব, তবে যাওয়ার আগে তুমিও আমার শেষ কথাটা শুনে রাখো। তোমার কথা মতো না আমি অনেক মিথ্যা কথা বলেছি, তাই আর না, আমার প্রয়োজন হলে আমি নিজেকে শেষ করে দেব, তবু আমার স্বামী আর একটা টাকাও আমি কিছুতেই এইভাবে নষ্ট হতে দেব না। মরণের সময় ঘনায় এসেছে, আর বাঁচার কোনো আশা নেই। মরতে তোমাকে হবই শান্তি, মরতে তোমাকে হবই। এই শান্তির পাতাটা উল্টায় আমি এখন দেখি ওই পিয়ারে লইয়া
কেমনে পাশা খেলা যায়। পাশা ইয়ার জীবন নিয়ে আমি তোমাকে আর পাশা খেলতে দেবো না বিষধর বিশ্বাস। আরে আরে পাশা খেলা তো আমার নেশা হে ছোকরা, আর তুমি হইলে গিয়া সেই পাশা খেলার গুঠি। তোমার এই পাশা খেলার ছক আমি উল্টে দেবো। না 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 না, তোমারে আমি যেমনে চাল দিব তোমারে সেমনেই চালতে হবে। এই ছোকরা, তুমি একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি হইলে গিয়া ঘুড়ি আর আমি হইলে গিয়া লাটা। আরে যতই তুমি লাটালটি করো না কেন, লাটাইটা কিন্তু আমাকে হাতেই আছে। তাই কইছিলাম যতই ঘুরি ওরা রাতে, লাটাই তো আমার হাতে। ওই একটা গান করে চলে রাখো কথাটা। বেশি যদি বাড়াবাড়ি করে শোনো তাহলে তোমার আমি শোনো এইদিকে আপাতত আপাতত ওই পিয়ারের সাথে ভালোবাসাবাসিটা আরো গায়ে তারপর তারপর ওই মায়াটা বিয়া করতে আর না করো না হে, আর না করো না বিয়াটা তুমি চাই রাখবে না। তাহলে এবার আমার কথাটা শুনুন। পিয়ার সাথে ভালোবাসার অভিনয় করতে করতে সত্যি সত্যি আমি পিয়াকে ভালোবেসে ফেলেছি এবং পিয়াকে আমি সত্যি সত্যি বিয়ে করবো। পিয়ার মতটা নিয়ে আগামী সপ্তাহে আমি তোমাদের বিয়েটা সেরে ফেলতে চাই। পিয়া আমরা দুজনেই রেডি দাদামণি। আর হ্যাঁ, অতিথিকেই আমি বিয়ে করতে চাই। আমার মনে হয় ওকে বিয়ে করলে আমি জীবনে সব থেকে বেশি সুখী হব, কারণ আমার মনে হয় ওই হচ্ছে আমার যোগ্য নিরক্ষর পাত্র। আরে আরে তোমরা কি ভালো করে সবকিছু যাচাই করে নিয়েছো? আর যারে তোমরা ওই নিরক্ষর বইলা মাথায় তুলে নাচানাচি করতেছো, সে আসলে নিরক্ষর নয়। কি বললেন? সে একজন MA তে ফার্স্ট ক্লাস ফার্স্ট। এসব আপনি কি বলছেন? আপনি মিথ্যা কথা বলছেন, আপনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। আর ওর আসল নাম হইল গিয়া ইন্দ্রনাথ রায়। না না না, তুমি ইন্দ্র নও, তুমি শিক্ষিত নও, তুমি নিরক্ষর, তুমি আমাদের অতিথি। না, আমার অতিথি কখনো এরকম করতে পারে না। আমার অতিথি কখনো আমার সঙ্গে প্রতারণা করতে পারে না, পারে না, পারে না। আপনি মিথ্যে বলছেন, মিথ্যে মিথ্যে মিথ্যে। আমাকে কথা যদি বিশ্বাস তোমাকে না হয় তাহলে ওর এই জিজ্ঞাসা কইরা দেখো। বলো তুমি শিক্ষিত নও ভাই, বলো তুমি আমাদের অতিথি তো, তাই তো? বলো বলো বলো। না, আমি আমি অতিথি, আমি আমি তোমার অতিথি নই পিয়া, আমি আমি ইন্দ্র। না 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 বলো না, বলো না, এসব মিথ্যে। বলো না, বলো না, এসব মিথ্যে। তুমি বলো না, তুমি ইন্দ্র না। আমার আমার অতিথি বলো না, চুপ করে দেখো না, বলো সব মিথ্যে মিথ্যে মিথ্যে। না পিয়া না, আমি নিরক্ষর নই, আমি শিক্ষিত। কি মারাত্মক চিটিং বাস! আরে আরে পিয়া বহিনের বিয়া কইরা ওরে সব সম্পত্তি হাতে নেবার প্ল্যান কইরাছিল। আরে ভাইয়া, হ্যাঁ, আরে পুলিশে পুলিশের হাতে তুলে দাও। সালা সালা থানায় গিয়ে পুলিশের গুতানি খা আর মনে মনে কল, গোপাল রে তোর কপালটাই মন্দ। মিথ্যাবাদী, ঠক, প্রবঞ্চক। বলো বলো, কত টাকা পেলে তুমি আমাকে আমার ভালোবাসা ফিরিয়ে দিতে পারবে? বলো কত টাকা পেলে আমার হারানো সম্মান
তুমি ফিরিয়ে দিতে পারবে? বলো বলো। বলো, চুপ করে দেখো না, বলো কত টাকার বিনিময়ে ফিরিয়ে দিতে পারবে? বলো। চলে যাও এখান থেকে, আমি তোমাকে ঘৃণা করি। চলে যাও এখান থেকে, ইউ ড্রাটি ডগ। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। যাচ্ছি পিয়া, আমি চলেই যাচ্ছি। কোনো এক অনিবার্য কারণে আমাকে হয়তো মিথ্যে করে নিরক্ষর শাস্তি হয়েছিল, কিন্তু বিশ্বাস করো, বিশ্বাস করো পিয়া, আমি তোমাকে বিশ্বাস করি না, আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি। অদিতি, চলে যাও, চলে যাও। তোমার ওই ঘৃণাকে আমার জীবনের বড় পাওনা হিসাবে আমার হৃদয়ে জমা করে নিলাম পিয়া। তুমি যাবার সময় আমি তোমায় শুধু একটা কথা বলে যাই পিয়া, এই হতভাগ্য ইন্দ্রকে কোন ঘৃণা রাস্তা করে ছুঁড়ে ফেলে দিয়ে তুমি তোমার ছোট্ট অতিথি খুঁজে নিও প্রিয়া, ছোট্ট অতিথি খুঁজে নিও। আজ দুজনা দুটি হৃদয় দুই পথে যাই চলে, আজ দুজনা দুটি হৃদয় দুটি পথে যাই চলে, প্রেমেরই স্বর্গ বেদনা বিদু, প্রেমের স্বর্গ বেদনা বিদু, হাতে অশ্রু জলে, আজ দুজনা দুটি হৃদয় দুটি পথে যাই চলে, যাই চলে, যাই চলে, যাই চলে। অমরের জন্য জানি না কেন আমার মনটা খারাপ লাগছে। ছেলেটা আমার অমরকে চাকরি করিয়ে দেবে তো নাকি? দূর যাকে মরুকে, তাতে আমার কি? আমি তো মাঝখান থেকে কিছু টাকা পেয়ে গেলাম, আর আমার হয়েছে যত জ্বালা। ওই মিনসে আবার ইন্দ্র ইন্দ্র করে আপদ ডাকতে গেছে। ভগবান করুক ওই হারামজাদাটা যেন আর ফিরে না আসে। ভবানী, ইন্দ্র আর কোনোদিন বাড়ি ফিরে আসবে না। তোমার ইচ্ছা, ভগবান তোমার ইচ্ছা পূরণ করেছেন, মঙ্গল করেছে। ইন্দ্র আর ফিরে আসবে না। আসবে, আসবে না ভবানী, আসবে না। আজকে সেই পরলোকের জামাই হয়েছে। আমি তোমাকে বলেছিলাম না, আমি বলেছিলাম। শোনো, ভাই কখনো আপন হয় না, আপন হয় না, সেই কথাটা আমার মিলল তো। ভবানী, আর কাটা খেয়ে নুনে ছিঁড়ে দিও না। অন্ধ হয়ে আমি ভুল করেছিলাম, আমি ভুল করেছিলাম ভবানী। তাই তাই আমি তোমার মতো সবাইকে বলছি, আর তোমরা ভাইকে সন্তান স্নেহের মানুষ করো না। ভাই কখনো আপন হয় না গো, ভাই কখনো আপন হয় না। তোমারও ভাই না, আর কখনো ফিরে আসবে আসবে, আসবে, আসবে ভবানী, আসবে। আমার ইন্দ্র, আমার ইন্দ্র ফিরে আসবে। আমার মন বলছে আমার ইন্দ্র ফিরে আসবে। দাদা, ইন্দ্র, দাদা,
আমায় ক্ষমা করো দাদা। ইন্দ্র, ভুল করে আমি হয়তো কিছু স্বপ্ন দেখতে চেয়েছিলাম, কিন্তু আজ আমি বুঝতে পারছি দাদা, ওগুলো ছিল আমার শুধু দুঃস্বপ্ন। ইন্দ্র, সেই দুঃস্বপ্ন ভুলে গিয়ে আমি আবার তোমার কাছে ফিরে এসেছি দাদা। তুমি যেন আমায় আর তাড়িয়ে দিও না দাদা, তুমি যেন আমায় আর তাড়িয়ে দিও না। আরে না রে হতভাগা না, তোরাই যে আবার সুখের স্বপ্ন। তোরাই তো আমার দুটি ভাই জীবনের প্রেরণা। তোদের ছেড়ে কি আমি কখনো ভালো থাকতে পারি রে ইন্দ্র? বল ভাই, বল। কিন্তু বৌদি, অমর কোথায়? হতভাগাটাকে কতদিন দেখিনি। অমর, অমর, কি হলো, কি হলো বৌদি? তুমি এমন করে কাঁদছো কেন? অমর, অমর কোথায়? বলো বলো বৌদি, বলো। ভবানী, তুই বলো, আমার অমর কোথায়? আমি লজ্জার কথা কি বলবো গো, অমর একটা মেয়েকে ভালোবাসতো, আর তুমি বাড়িতে নেই দেখে ওই মেয়েটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিল, আর আমি মেনে নিনি বলে রাগ করে সে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। না ভবানী না, আমার ভাই কখনো কাজ করতে পারে না। তুমি বোধহয় কোথাও পাচার করে দিয়েছো। দোহাই দোহাই বৌদি, দোহাই, কি হয়েছে সত্যি করে বলো। সত্যি কি অমর স্বেচ্ছায় বিয়ে করে বাড়ি ছেড়ে চলে গেছে, নাকি তার কোনো সর্বনাশ হয়েছে? বলো বলো বৌদি, বলো, তুমি চুপ করে থেকো না। সে চলে গেছে, এর বেশি আমি আর কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু না। তবে রে মিথ্যাবাদী, আমি তো নিজের হাতে বলো। দাদা, তুমি কি করছো? এই শয়তানি, সারাটা জীবন আমায় তুমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে এসেছো, এখন পর্যন্ত একটু শান্তি দিলে না। তাই তো তোমাকে আমি আমার জীবন থেকে সরিয়ে দেবো। তাই সরিয়ে দাও গো, তাই সরিয়ে দাও। আমি যে মহা পাপী, আমি আর বাঁচতে চাই না গো, আমি আর বাঁচতে চাই না। ওগো ঈশ্বর, আমি কি করেছি, আমি কি করেছি? কি করেছো তুমি বলো ভবানী, কি করেছো বলো? আমি 10,000 টাকার লোভে অমরকে বিক্রি করে দিই। না, হতে পারে না। কি বললে ভবানী? 10,000 টাকা বিনিময়ে তুই বিক্রি করে দিলে? তো আজ তোমাকে ছাড়বো না ভবানী, আজ তোমাকে আমি ছাড়বো না। আমি তোমাকে এখন মাথা গরম সময় নয় দাদা, আগে অমরকে উদ্ধার করতে হবে। বলো বলো বৌদি, বলো, তুমি কার কাছে তুমি অমরকে বিক্রি করে দিয়েছো? আমি জানি না ভাই, আমি জানি না। তবে পলাশ নামে একটা ছেলে বেশ কয়েকদিন ধরে আমাদের বাড়িতে আসা যাওয়া করতো অমরকে চাকরি করে দেবো বলে, কিন্তু আমি প্রথমে মেনে নিনি। কিন্তু 10,000 টাকার লোভ দেখিয়ে অমরকে মুম্বাইতে চাকরি করিয়ে দেবে বলে নিয়ে গেছে। ছি ভবানী, ছি। আজ যদি অমর তোমার নিজের সন্তান হতো, তাহলে কি তুমি এত বোতার সর্বনাশ করতে পারতে? বলো বলো ভবানী, তুমি বলো। আমার মনে হয় দাদা, অমর কোনো ছেলে পাচার চক্রান্তি জালে ছড়িয়ে পড়েছে। সে কি? এখনই ব্যবস্থা না নিলে হয়তো অমরকে খুঁজে পাওয়া যাবে না। কেমন করে ব্যবস্থা নিবি ইন্দ্র? তুই বল, তুই কেমন করে ব্যবস্থা নিবি? কিন্তু তার ঠিকানা না চাইলেও তো চুপ করে ঘরের কোণে বসে থাকার সময় তো এখন নয় দাদা। আমি অমরের সন্ধানে চললাম দাদা। আমি অমরের ঠিকানা খুঁজে বের করব, আর সেই ঠিকানা থেকে যদি অমরকে আমি ফিরে আনতে পারি, তবে আমি তোমাদের কাছে ফিরে আসবো দাদা। আর যদি অমরকে আমি ফিরে আনতে না পারি, তাহলে মনে রেখো, এটাই আমার শেষ চাওয়া দাদা, এটাই আমার শেষ চাওয়া।
সোনা, আমার লক্ষ্মী সোনা, আমি আমার সব কিছু তোমায় দিয়ে দেব। আমার যে ভীষণ ভয় করছে পল্টুদা। আরে কিসের ভয়, আমি তো আছি নাকি? চলো ভিতরে চলো, আজ একটু। না না পল্টুদা না, আমাদের এসব করা আর একদম ঠিক হবে না, তার যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কার ক্ষতি হবে? সে কথা আমি তোমায় পরে বলবো। আগে বলো তুমি আমায় কবে বিয়ে করবে? আরে করবো করবো করবো, আগে তোমার চাকরিটা হয়ে যাক, তারপর তো। চাকরি? তখন যে অনেক দেরি হয়ে যাবে পল্টুদা, তখন যে অনেক দেরি হয়ে যাবে পল্টুদা। আমি যে তোমার সন্তানের মা হয়ে বসে আছি। তুমি কি না আমার সন্তানের মা? তুমি আমার টগরকে বিয়ে করবে কবে? এসব তোমরা কি বলছো পরাণ কাকা? আমি ভদ্রলোকের ছেলে, তোমাদের বাড়ি আসা যাওয়া করি বলে তোমরা এইভাবে আমাকে অপবাদ দেবে? ছি পরাণ কাকা, ছি। মিথ্যে নয় পল্টু, মিথ্যে নয়। টগর আমাকে সব বলেছে, আর আমিও জানি টগরের গর্ভে যে বাচ্চাটা, সেই বাচ্চাটা হলো তোমার। মিথ্যে কথা? না, মিথ্যে নয়, আর আমি সব জানি। বিয়াকে চাকরি আর বিয়ের লোভ দেখিয়ে তাকে তুমি। চুপ করো তোমরা, চুপ করো। তোমরা কি মনে করো আমায়? আমার কি রুচিবোধ বলে কিছু নেই? দুনিয়াতে এত মেয়ে থাকতে আমি কি না তোমার মেয়েকে? ছি পরাণ কাকা, ছি। গরিব ভেবে আমি তোমাদের একটুকু সহানুভূতি জায়গা দেখাতে এসেছিলাম, আর তোমরা কি না সুযোগ বুঝে আমায় ফাঁসাতে চাইছো পরাণ কাকা। ছি পরাণ কাকা, ছি। তুমি নিজের বুকে হাত দিয়ে একবার সত্যি কথাটা বলো তো, আমার পেটের বাচ্চাটা তোমার নয়? কার না কার আপদ পেতে ধরে আমাকে নাকি না জড়াতে চাইছো? ছি পরাণ কাকা, ছি। তোমার মেয়ে যে এত নীচ, এত দুশ্চরিত্রতা, সে আমার জীবনও জানা ছিল না। এমন মেয়ে বাড়িতে থাকার চেয়ে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া দরকার, ঝুলিয়ে দেওয়া। ছি পরাণ কাকা, ছি ছি ছি। পল্টু, পল্টু, কথা শোনো পল্টু। পল্টুদা যেও না, আমাকে এভাবে ছেড়ে আমার এত বড় সর্বনাশ করে তুমি চলে যেও না। পল্টুদা ফিরে এসো। পল্টুদা। কলঙ্কিনী, তখন এত করে বললাম মহাদেবকে বিয়ে করে নে, বড্ড শখ হয়েছিল তাই না? তুই বড় লোকের বউ হবি। তোর সমস্ত শখ আমি মিটিয়ে দিচ্ছি। আবার তুমি টগরের গায়ে হাত তুলেছ। টগরকে মারার আগে আমি তোমাকেই শেষ করে দেবো। আমাকে নয় রে হতভাগা, আমাকে নয়, আগে কলঙ্কিনীকে মেরে ফেল। ও শুধু আমার বংশটাকে কলঙ্কিত করেনি, নিজের জীবনটাকে কলঙ্কিত করেছে। মর রে হতভাগী, তুই মর, তুই বিষ খেয়ে মর, তুই চলে চলে মর, তুই গলায় দড়ি দিয়ে মর, তুই গলায়। কি হয়েছে রে বাবা, এসব কি বলে গেল? তবে কি বাবুদের ওই উড়িয়া চাকরটা তোকে? না দাদা না, তোর ওই বন্ধু পল্টু আমার এত বড় সর্বনাশ করে চলে গেছে। কি বললি? হ্যাঁ, বিয়ের লোভ দেখিয়ে দিনের পর দিন আমার এই শরীরটাকে খুবলে খেয়েছে। তার জন্যই তো আজ আমি সন্তান নিয়ে ভোগ করছি। তুই চুপ কর, তুই চুপ কর। যাকে আমি এতটা বিশ্বাস করতাম, সেই কিনা আমার বোনের এত বড় সর্বনাশ করেছে। কুত্তার বাচ্চা, তোকে আমি টুকরো টুকরো করে ফেলবো। দাদা, এবার আমার কি হবে রে দাদা? আমি যে অনেক স্বপ্ন বুকে নিয়ে বাঁচতে শুরু করেছিলাম, এবার আমার কি হবে দাদা? কোন ভাবে ভগবান এত বড় শাস্তি
করিস না রে বোন। বাইরের লোককে আশ্রয় দিয়ে আমি যে বড় ভুল করেছি, আর আর ওই সেই ফলের প্রায়শ্চিত্ত আজ আমি করব। তবে তবে তুই ভাবিস না বোন, ওই শালা কুত্তার বাচ্চা যদি ভালোই ভালোই তোকে বিয়ে করতে রাজি হয়তো ভালো, নইলে নইলে শালা ওই শালাকে আমি একদম টুকরো টুকরো করে দেবো, টুকরো টুকরো করে দেবো। যাস নে দাদা, যাস নে। আমার জন্য নিজের এত বড় সর্বনাশ তুই আর ডেকে আনিস নে দাদা। যাস নে, ফিরে আয়, ফিরে আয় দাদা, ফিরে আয়, ফিরে আয়। ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতা কোথা থেকে কোথাও উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। সে তো কেউ জানে না। তুই কান্দি না, তুই কান্দি না, তুই কান্দিলে, তুই কান্দিলে মোর পরানটা যে ফাটি যায় রে টগর, মোর পরানটা যে ফাটি যায়। মহাদেব, মহাদেব তুই? হ্যাঁ টগর, মুই সব জানি রে, সব জানি। কি জানিস, কি জানিস তুই? ওই ওই পল্টু তোরে নষ্ট করে পলাই যাচ্ছি, তোর পেটে বাচ্চা দিয়ে করে ভাগি পড়েছে। মুই তোরে বাহা না করিলে কে তোরে বাহা করিবে টগর? তাই মুই তোরে বাহা করিব। মহাদেব, মহাদেব সত্যি তুই আমায় বিয়ে করবি? সত্যি? হ্যাঁ রে টগর, হ্যাঁ, মুই তোরে বাহা করি মোর দেশে চলে যাবি টগর, মোর দেশে চলে যাবি। সাবাস মহাদেব, সাবাস। তোমার কথা শুনে মনে হচ্ছে এ দেশে শিক্ষিত ছেলেগুলো হচ্ছে শিক্ষায় দীক্ষায় অনেক উন্নত হতে পারে, কিন্তু তোমার মতো এতখানি মহান নয়। তোমার আপত্তি না থাকিলে মই টগরে বাহা করে আপন দেশে চলে যাব শ্বশুর বাপ। কিন্তু আমার কাছে যে দেবার মতো কিছু নেই মহাদেব। কাহিকে কিছু নেই? তব সেই মদের বোতলটা কি পারবনি? মদের বোতল? হ্যাঁ, আর সেই সাঙ্গরে তোমার মত কথা দিতে হইব, তুমি আর জীবনে কোনোদিন মদ খাইবনি। কথা দাও। নিশ্চয় কথা দেবো মহাদেব। এই লোক লজ্জা অপেক্ষা করে আমি এতক্ষণ এত বড় মহান কাজটা তুমি যখন করতে পারলে, তখন আমি আমার মেয়ের সুখের জন্য আমি এটুকু করতে পারবো না? তাই তাই আমি তোমাদের দুজনের হাতে হাত ধরে বলছি, আজ থেকে আমি ওই মদ ছেড়ে দিলাম। না না না, আর আমি কাঁদবো না। কেন কাঁদবো? যে প্রতারকটা আমার ভালোবাসাকে নিয়ে ছিনিমিনি খেয়েছে, তার জন্য আমার হৃদয়ে কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। সে চিরদিনের মতো আমার জীবন থেকে তাকে দূরে সরিয়ে দিয়েছি। না রে বোন, তোর অতিথিকে আমি তোকে তাই খুঁজে আনবই। তুমি কি বলছো? যে শয়তানটা আমার সঙ্গে প্রতারণা করছে তাকে তুমি খুঁজে আনবে বলছো? না না দাদা না, আজকালকার অধিকাংশ শিক্ষিত ছেলেরাই হচ্ছে লোভী, স্বার্থপর দাদা। প্রেম ভালোবাসার মানে এরা বোঝে না। ভালোবাসাটা হলো এদের কাছে একটা হবি, আর প্রেমটা হলো টাইম পাস। তাই এইসব হৃদয়ের পুরুষগুলোকে আমি ঘেন্না করি দাদা, আমি ঘেন্না করি। I hate them everybody, I hate them, I hate them.
পিয়া আমার কথাটা শোন পিয়া, ওকে আর দোষটা দিই কেমন করে? বারবার আঘাত পেতে পেতে ওর মনটা যে ভেঙে একদম চচির হয়ে গেছে। আর আমারও মনটা আবার ঠিক আছে কোথায়? শর্মার সাথে আমার আগেকার বিশ্বাসটুকু নেই। মনে হচ্ছে যেন আমাদের দুজনের অনেকটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। তাহলে তাহলে কি সন্তান যে না হওয়ার জন্য সে আমি তাই সে দুঃসংবাদটা কেউ জানতে পেরে গেছে? দুঃসংবাদ নয় গো, আজ যে আমি তোমাকে সুসংবাদ দিতে এসেছি। কি বললে? সুসংবাদ? হ্যাঁ গো, আমি যে তোমার সন্তানের মা হতে চাই। তুমি এভাবে উত্তেজিত হয়ে উঠলে কেন? কি বললে? তুমি আমার সন্তানের মা হতে চলেছো তাই না? তুমি বলো বলো কার সাথে ব্যভিচার করে তুমি আর এই সন্তানের মা হতে চলেছো? বলো বলো, উত্তর দাও, বলো। ওগো, তুমি কি বলছো? তাহলে শোনো সেদিনকার সেই নির্মম সত্যটা। আমি আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যেন কোনো ব্যভিচার না আসে, তার তোমার মধ্যে আর আমার মধ্যে সেই সম্পর্কটা আমি লুকিয়ে রেখেছিলাম। আমি কোনোদিন সন্তানের বাবা হতেই পারবো না। হ্যাঁ, তাহলে বলো বলো কার সাথে ব্যভিচার করে তুমি আর এই সম্পর্কে বাধা চলেছো? বলো বলো, উত্তর দাও, বলো বলো বলছি, বলো। আমি কি দেখছি দাদা, যে শিক্ষার আদর্শ দিয়ে তুমি আমাদের আদর্শ গড়ে তুলেছ, সেই আদর্শকে কলঙ্কিত করে আজ তুমি কোন শিক্ষার পরিচয় দিলে দাদা? আমার কাজের মধ্যে মাথা গলানো আমি একদম পছন্দ করে দেয়া। যাও, চলে যাও এখান থেকে। না দাদা না, যাকে আমি মা বলে ডেকেছি, তার অসম্মান আমি কোনোদিনও মেনে নিতে পারবো না দাদা। তুই যাকে মা বলে ভাবছিস না, সেই মা নামে কলঙ্কে আজ কালিমা মাখিয়ে রেখেছে। আমি বিশ্বাস করি না। বৌদি, তুমি নীরব কেন? বৌদি, তুমি নীরব কেন? তুমি দাদার এই অশ্লীল মন্তব্যের কোনো উত্তর দিচ্ছ না? তুমি কলঙ্কিনী নও, তুমি কলঙ্কিনী নও। তুমি যে আমার মা, আর মা কখনো মহিলা হতে পারে না। নিয়তির পরিহাসে সবই যে সম্ভব হয়। তাহলে বলো বলো, তার মানে তুমি আজ আমি কোনো কিছু গোপন রাখবো না ভাই। নিঃস্বরিত সর্বহারা, আজ আমি তোমাদের সব কিছুই বলবো, সব কিছুই। তাহলে বলো, এর জন্য দায়ী কে? ওই শয়তান বিষধর। কোনোদিনও হতে পারে না। একজন মাস্তুতো দাদা হয়ে এরকম কাজ সে করতেই পারে না। দাদা নয়, মাস্তুতো দাদা নয়। ও আমার কি জানো? ও আমার কি জানো? আমার প্রথম পক্ষের স্বামী। বিষধর বিশ্বাস, তুমি আমার সংসারে ঢুকে আমারই সর্বনাশ করছো। আজ আমি তোমাকে গুলি করে মারবো না শয়তান, গুলি করে মারবো। তোমার এই প্রিয়া বহিনের মাথার গুলিটা আমি উড়াইয়া দিব। যদি বাঁচতে চাও এক্ষুনি আমার বন্ধু ছেড়ে দে শয়তান। না, ক্যান্সার ক্যান্সার। আমি তো আমার শান্তিরে তোমারে শরম করে দিই, আর সেই সঙ্গে একটা বাচ্চাও দিয়ে দিয়েছি। এবার আমি তোমার এই শান্তি আমাকে দিকে আসবো না। না শয়তান, না, তা তুই কিছুতেই পারবি না। তুই আমার অনেক সর্বনাশ করেছিস, অনেক ক্ষতি করেছিস, আর আমি কারো ক্ষতি করতে দেবো না।
মর হারামজাদে। এই লাহিড়ী ভাইয়া, তোমরা এখন ওই শান্তিরে মানে তোমার ওই চরমারে সৎ কাম করো, আর আমি এখন তোমার এই বোনটারে সৎ ব্যবহার করি। তোর কপালটাই মন্দ। না গো না, আর তোমাদেরকে আমার এই অভিশপ্তটা নিয়ে হাসপাতালে যেতে হবে না, কারণ আমার দিন যে ঘনিয়ে এসেছে গো। তুমি যে আমাকে ক্ষমা করেছো, এটা যে আমার অনেক সুখের গো ভাই। আমার স্বামীকে এতদিন পর আমার মুখ্য রানে পিয়া আমায় ধরা দিতে চলেছে। হারামজাদের রূপের বড্ড দেমাক। তাই তো ওই হারামজাদের যৌবনের পাপড়িগুলোকে আমি টুকরো টুকরো করে দেব। ওরা ভাঙা ভাঙা খেলা বাদ দিয়ে মালটাকে নিজের লাইফের মধ্যে জড়িয়ে নিতে পারতেন বস। সে হয়তো পারতাম, কিন্তু মালটা যে উল্টো পথে হাঁটছে। বাই দা ভাই, ওই ছোটটা খবর কি? শালা বড্ড বেশি তরপা ছিল, তাই শালাকে আমি ঘুমের ইনজেকশন দিয়ে। কিন্তু স্যার, মালটা যদি ঘুম না ভাঙে ক্ষতি নেই, মালটা না মরলে হচ্ছে। বাই দা ভাই, ওই ছেলেটা নজর রাখিস। আর মরে গেলে হয়তো অর্গানগুলো সব নষ্ট হয়ে যাবে। অর্গান? হ্যাঁ অর্গান। ওর চোখ, লাংস, কিডনি, তারপর হার্ট। কত টাকায় বিক্রি করবেন স্যার? সেটা তোর জন্য কোনো প্রয়োজন নেই, তোর ঠিক মতো কমিশন পেলে হচ্ছে। বাই দা ভাই, ওই ছেলেটার উপর ভালো করে নজর রাখিস। আজ রাত্রেই পার্টি আসবে, ওর বডি থেকে একটা একটা করে সব অপারেশন করে বের করে নিয়ে যাবে। তবে শালা এইখানে নয় রে, ওই স্বর্গে গিয়ে চাকরি করবে। এভাবে যদি কিছু মাল আমদানি করতে পারে, তাহলে তো আমি শালা রাতারাতি বড় লোক হয়ে যাব। রাতারাতি। আরে মানবতে কমিশন থাকবে আমার 50,000 টাকা। তোকে আমি 1 লাখ টাকা দেবো বলতো, তুই আমার বোনের সম্মান ফিরিয়ে দিতে পারবি? কি ভাবলা? তোর হাতে ভুচালি কেন? হ্যাঁ রে জানোয়ার, তুই আমার বোনের এত বড় সর্বনাশ করলি কেন? হ্যাঁ তুই দিনের পর দিন চাকরির লোভ দেখিয়ে তুই আমার বোনকে রেপ করেছে। না, আমার কথা শোন না, আমার কথা শোন। আমার কোনো দোষ নেই। তোর বোন দেহের কামনা মেটাতে আমার দিকে বারে বারে এগিয়ে দিচ্ছিল, তাই আমি শুধু তোর বোনের ইচ্ছাটুকু পূরণ করেছি। আদার্স কিচ্ছু করিনি। মিথ্যে কথা।
আমার বোনের সরলতার সুযোগ নিয়ে তুই শালা ওকে নষ্ট করেছিস। আজ 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 তোকে আমি কিছুতেই ছাড়বো না রে শালা। কিছুতেই না। চল। আমার নাম অমর। ওই লোকটা আমায় চাকরি দেওয়ার লোভ দেখিয়ে এখানে আমায় টেনে নিয়ে এসেছে। কিন্তু তোমাকে দিয়ে এরা কি করতে চায়? ওরা আমাকে মেরে ফেলে আমার কিডনি, হার্ট, লাংস বিক্রি করে দেখি আমি ঘুমোবার ভান করে পড়ে থেকে আমি সব কিছু জেনে ফেলেছি। তাই আপনি আমায় বাঁচান দাদা। হ্যাঁ নিশ্চয়ই বাঁচাবো। এসো। আমার মনে হয় এই শয়তানটাই তোমাকে প্রার্থিত। ওকে খুন করে আমি তোমার পালানোর রাস্তাটা একদম পরিষ্কার করে দিচ্ছি। এসো এসো ভাই, আমরা এখন এখান থেকে পালিয়ে যাই। আমারও হাতে হইতে বাঁচাতে তোমাকে করে কেউ বাঁচাতে আসবো না। আমার শিকার দিকে নজর তুলে আজ তোকে আমি গুলি করবো। আরে ভাই তুমি কি করতেছ? আরে কে তোমাকে দিকে, তোমার এই মালটা দিকে কে নজর দিয়েছে? আগে না তুমি একটু করো, তারপরে আমার একটু প্রসাদ চাটাইয়া দিও। নিশিত, তুমি আমার সর্বনাশ করতে চাও? তুমি না একদিন আমাকে ভালোবেসেছিলে। ভালোবেসেছি না? তারা প্রতিদান দিতে তো আজ তোমাকে এখানে তুলে আনা হয়েছে। সেদিন তুমি আমাকে প্রত্যাখ্যান করলেও আজ আমি তোমাকে বউ বানাবো। বউ, এক রাতের। আরে দাঁড়া ভাইয়া, দাঁড়া। আরে এইদিকে আসো, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। আরে ভাইয়া, এই মালটা চুমুক দেওয়ার আগে এই মালটা একটু চুমুক দিয়ে নাও, মাইন্ডটা একটু সেট আপ করে নাও, তারপর না রে চুমুক দেবে। থ্যাংক ইউ মিস্টার বিশ্বাস। তাহলে এই মদটা দিয়ে আমি একটু আমার ঠিক করে নি। কেমন? আমার মাথাটা ঝিনঝিন করছে কেন? আমার বুকটা কেমন যন্ত্রণা করছে কেন? আমার পা দুটো তুলছে কেন? মিস্টার বিশ্বাস, তোমার মধ্যে অনেক কিছু আছে, কিন্তু ভাই তোমার মধ্যে সে জ্ঞান বুদ্ধি বললে কিছু নাই। তোমার আমি এই মদটার সাথে বিষ খাইছি। মিস্টার বিশ্বাস, গোপাল রে, কপালটাই মন্দ। আরে ভাইয়া, তুমি এখানে ওই স্বর্গে যাবার রাস্তাটা খুঁজো, আর আমি এখন এই তোমার প্রিয়ার শরীরের ভাঁজে ভাঁজে খুঁজাইনি। কোথায় কত আছে
বাঁচাও, আমার প্রিয়াকে বাঁচাও। কোথায় অমর? তবে শুনলাম এই বাড়িতে কারা নাকি অমরকে আটকে রেখেছে। কোথায় আমার ভাই অমর? নইলে তোমাকে আমি তুমি অমরকে খোঁজা পাগে, ওই প্রিয়াকে বাঁচাও। কি হয়েছে? ওই শালা বিষধর বিশ্বাস প্রিয়াকে কেড়ে নিয়ে গেছে। বলো বলো মিস্টার ঘোষাল, আমার প্রিয়াকে কোথায় নিয়ে গেছে? শয়তান বিষধর বিশ্বাস, আমি আসছি। ওই শয়তান বিষধর বিশ্বাসকে আমি কেটে টুকরো টুকরো করে দেব। কই কোথায় বিষধর বিশ্বাস? আরে ভাই, আরে এখানে বিষধর বিশ্বাসের কোন কথা আছে? তোমাকে মাথা খারাপ হয়ে যায় না তো? আরে তুমি তো এই শয়তানের গাড্ডা এসে পড়ে আছো। তোমরা ভাবতে পারনি যে তুমি এতই মূর্খ। হ্যাঁ, আমার ভাইয়ের সন্ধান করতে এসে আমি যে এমন একটা শয়তানের আড্ডায় এসে পৌঁছে যাব এ আমি ভাবতেও পারিনি। তুমি তো ভাই মরণের গাড্ডায় এসে পড়ে আছো। তুমি ঘরে আয় না। মরণ মরণ তোকে ডাকছে রে বিষধর বিশ্বাস। আজ আজ তোর রিহাই নেই। বল শয়তান বল, আমার কিন্তু কোথায় লুকিয়ে রেখেছিস? বল। ওই নিশ্চিত করে আছে। বল, আমার জীবনটাকে তছনছ করে দিয়েছিস। আমার দিকে তুই আমাকে ক্ষমা করে দাও ভাই। আমি আর করবো, কখনো করবো না। আরে শয়তান না, তোর কোনো ক্ষমা নেই। তোর একমাত্র সাজা হলো এই তোমার অপমানের প্রতিশোধ দিয়েছি প্রিয়া, আর কোনো ভয় নেই। এবার তুমি নির্ভয়ে বাড়ি যাও। আমি তো একা যাব না অতিথি, আমি যে তোমাকেও সঙ্গে করে নিয়ে যাব। আমাকে আমাকে ক্ষমা করে তোমার এই হৃদয়ে একটুখানি ভালোবাসার জায়গা অতিথি। প্রিয়া প্রিয়া অতিথি কথা বলছো না কেন? তুমি কথা বলে চুপ করে দেখো না দিদি। দাদা বলে তুমি তাড়াতাড়ি এসো। কি হলো দিদি, তোমার কথা বলছো না কেন? দিদি তুমি কথা বলো, দিদি তুমি কথা বলো। দিদি ও দিদি, কি হলো দিদি? চুপ করে আছো কেন? বলো দিদি, বলো তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু তো বলো।
তুমি উপযুক্ত ছেলে থেকে বিয়ে করে নিও আমায় চলে যেতে হবে আমি তুমি কথা বলো, তুমি চুপ করে থাকো না, তুমি কথা বলো। আমি স্বীকার করছি দিদি, আমার সিদ্ধান্ত ভুল ছিল, আমি জানি শিক্ষার উপযুক্ত মূল্য ঠিকই আছে, তাই তো আমি কোনো নিরক্ষর পাত্রকে নয়, আমি তোমার মতো একটা উপযুক্ত পাত্রকে বিয়ে করতে চাই। আমি সিঁদুর পরব, পরশ চাই, মিলনমালা ও কালে চিরে আপনার সুরে বাজে